CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থ একজন মির্জাফর, রাহু মুক্ত হয়েছে কংগ্রেস, বললেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শিলচরে ফের মহিলার টাকার ব্যাগ হাতিয়ে নিল ছিনতাইবাজ। শিলচরে বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থের কুশ পুতুল পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস কর্মকর্তারা। শিলচর মেডিকেলে 2000 বিছানার সুপার স্পেশালিটি হাসপাতাল শিগগিরই, জানালেন বিধায়ক কৌশিক রায়। শিলচর প্রেস ক্লাবের 55তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত। এবার সংবাদ বিস্তারিত। বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থ একজন মির্জাফর বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এই মন্তব্য করেছেন। তিনি বলেন, কমলক্ষ দে একজন মির্জাফর। তারা আগে থেকে জানতেন যে কমলক্ষ দে পুরকায়স্থ অনেক আগে থেকেই বিজেপির বি টিম হয়ে কাজ করছিলেন। তিনি দল ছেড়ে গিয়েছেন, তা কংগ্রেসের জন্য ভালো হয়েছে। কমলক্ষ দল ছেড়ে যাওয়ার কংগ্রেস দল আগামী দিনে আরো শক্তিশালী হবে। এবার সম্পূর্ণভাবে রাহু মুক্ত হয়েছে কংগ্রেসের সহসভাপতি। আপনারা সবাই জানেন, আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলক্ষ দে পুরকায়স্থ, যিনি আমাদের বরাক উপত্যকা থেকে আসাম প্রদেশ কংগ্রেসে স্থান পেয়েছিলেন এবং উনি বরাক উপত্যকার দায়িত্বেও ছিলেন। গতকালকে আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রীর উনি চরণে গিয়ে প্রণাম করে ওনার শরণাপন্ন হয়েছেন এবং উনি কালকে বলেছেন যে সরকারের উন্নয়নমূলক কাজে উনি ওনার সাথে আছেন এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে উনি কালকে রেজিগনেশন দিয়েছেন। আমরা বহুত আগে থেকে জানতাম এবং আমরা সবসময় দেখতাম মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বলতেন যে কংগ্রেস দলে অনেক আমার নিজের মানুষ আছে। সেটা কালকে প্রমাণিত হয়েছে কে ছিল কংগ্রেস দলে এতদিন মুখ্যমন্ত্রীর মানুষ, কে গাদ্দার ছিল, কে কংগ্রেস দল থেকে বিভীষণের দায়িত্ব পালন করেছিল, সেটা কালকে প্রমাণ হয়েছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে বা জেলা কংগ্রেসের শিলচর জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে যে কালকে বরাক উপত্যকার কংগ্রেসে রাহু মুক্ত হয়েছে। কমলক্ষ দে পুরকায়স্থ যাওয়ায় বিশেষ করে কংগ্রেস দলের সংগঠন শক্তিশালী হবে এবং খুব সুন্দর সময় কমলক্ষ দে পুরকায়স্থ কংগ্রেস ছেড়ে গেছেন। যদি আরো কিছুদিন পরে যদি এইভাবে কাজ করে যেতেন, বিভীষণে কাজ করতেন, তাহলে তো আগামী লোকসভা নির্বাচনে আমাদের আরো দলের অনেক ক্ষতি হতো। আমরা বিগত লোকসভা নির্বাচনে ওনার ভূমিকা দেখেছি, গত বিধানসভা নির্বাচনে আমরা ওনার ভূমিকা দেখেছি। তো এই রকম গাদ্দার দল থেকে আরো আগে যাওয়া উচিত ছিল। কিন্তু এখনো আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছে দাবি জানাবো, যদি সৎসাহস থাকে এই ধরনের দুমুখী নীতি বাদ দিয়ে উনি দল থেকে যেন তিনি দলের প্রাইমারি মেম্বারশিপ থেকে যেন ইস্তফা দেন। ওনার সৎসাহস নাই ইস্তফা দেওয়ার জন্য, কেন উনি জানেন ইস্তফা দিলে উত্তর করিমগঞ্জে আবার নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ওনার জয়ী হওয়ার মতো কোনো সৎসাহস ওনার নেই। মানে ওনাকে কংগ্রেস দলের বিধায়ক হিসাবে, কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে উত্তর করিমগঞ্জের সম্মানীয় ভোটাররা ওনাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিলেন। আজকে ওনার মতো মির্জাফরকে আর উত্তর করিমগঞ্জের মানুষ, সম্মানীয় ভোটাররা কোনোদিন ভোট দেবেন না, সেটা উনি ভালোভাবে জানেন। সেই জন্য উনি দলের কার্যকরী সভাপতি থেকে উনি ইস্তফা দিয়েছেন, কিন্তু উনি দলের প্রাথমিক সদস্য থেকে ইস্তফা দেননি। আজকে উনি যাওয়ায় করিমগঞ্জ কংগ্রেসে সবসময় আপনারা দেখবেন যেটা গোষ্ঠীকন্দ লাগিয়ে থাকে, সেটা একমাত্র দায়ী ছিল কমলক্ষ দে পুরকায়স্থ। আজকে উনি যাওয়ায় দলের 3টা জেলাতেই আমার মনে হয় দল আরো শক্তিশালী হবে, সংগঠন আরো মজবুত হবে। এই ধরনের বিভীষণ আজকে থেকে
বরাক উপত্যকাতে আর কংগ্রেস দলে নেই। দিন দুপুরে শিলচর চ্যাংকুরি রোডে বিবেকানন্দ কলেজের সামনে থেকে এক মহিলার হাত থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর চ্যাংকুরি রোডের বাসিন্দা মৌসুমী চৌধুরী বিবেকানন্দ রোড পোস্ট অফিস থেকে টাকা তুলে চ্যাংকুরি রোড বিবেকানন্দ কলেজের সামনে আসতে না আসতেই পিছন দিক থেকে একটি বাইক এসে মহিলার হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর মহিলার স্বামী সংবাদ মাধ্যমকে জানান, ব্যাগে ছিল নগদ 11,000 টাকা সহ একটি ব্যাগ। আজকে সকালবেলা আমি আমার মিসেসকে পাঠাইছিলাম কলেজের পোস্ট অফিস থেকে টাকা তুলে আনার লেগে। তো তাই টাকা তুলে এরকম হাঁটি আর চ্যাংকুরি রোডের যে ব্রিজ যেটা আছে, ব্রিজটা ক্রস করে আমানুজ কলেজ ক্রস করে আইছে, মানে পঞ্চায়েত রোড আমানুজ কলেজ। হ্যাঁ। তো বিবেকানন্দ কলেজটা পাওয়ার একটু আগে এখানে তাই ফোনে দাঁড়াইয়া কথা হয়, তাই বুঝতে পারছে যে বাইক চালাইয়া আবার দুইটা ছেলে ব্রেক মারিয়া দাঁড়াইছে। অতটা খেয়াল করছে না, ফোনে এঙ্গেজ আসলো। হঠাৎ তাই হাত থেকে ধাবা মারিয়া হ্যান্ড ব্রেকটা স্পিডে বাড়াইছে। মানে ব্যাগের মধ্যে কি টাকা পয়সা আসলো? ব্যাগের মধ্যে 11,000 টাকা আসলো আর পোস্ট অফিসের পাসবুকটা আসলো। মানে আপনারা এখন কই আছেন? থানা? হ্যাঁ, থানাতে ন্যাশনাল আউটপোস্ট। মামলা করছেন? হ্যাঁ, এফআইআর দিছি। তো আশা করবো যে তারা যদি আমরা এটা হেল্প করুন, যদি পাই টাকাটা খুবই ভালো হয়। মানে বহুত কষ্টের টাকা, এটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া এই টাকাটা রোজগার করা, এক মুহূর্তে গায়েব হয়ে যাওয়াটা বহুত কাজ লাগে। কংগ্রেস দল থেকে বিজেপির দালালি করা লোকদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথের। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে কমলাক্ষের কুশপুতুল জ্বালিয়ে বিভীষণ তথা মির্জাফরের এবং দলের গদ্দার আখ্যা দিলেন কংগ্রেস কর্মকর্তারা। বিধায়ক কমলাক্ষ বিজেপি মুখী হওয়ার পর থেকে বরাকে কংগ্রেসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হাইলাকান্দির পর বৃহস্পতিবার শিলচরেও কমলাক্ষের বিরুদ্ধে সরব হয়ে তার বিভিন্ন স্লোগান দিয়ে হাতে প্লে কার্ড নিয়ে কুশপুতুল জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিলচর জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এসসি সেলের কর্মকর্তারা। জেলা কংগ্রেস তথা বিভিন্ন জেলা কংগ্রেসের শাখা সংগঠনরা মিলে আজকে আমাদের যে গাদ্দার কমলাক্ষর কুশপুতুল দাহ করেছিলাম, আমরা প্রেসের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে 2 বছর আগে এই কংগ্রেস অফিসে নো এন্ট্রি কেডিপি যে আন্দোলন আমরা সৃষ্টি করেছিলাম এই যুব কংগ্রেস থেকে, কারণ আমরা 2 বছর আগে থেকে জানতাম যে কমলাক্ষ দেব পুরকাইস্ত বিজেপির এজেন্ট হয়ে কংগ্রেসে কাজ করে যাচ্ছিল। আজকে 2 বছর পরে এটা প্রমাণ হয়েছে আরও একবার। আমি কংগ্রেসের মধ্যে যদি আরও এরকম কোনো এজেন্ট যদি থেকে যায়, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি অতি সত্বর বিজেপিতে চলে যান। তোমাদের মতো দালালদের কংগ্রেসে আর কোনোদিন স্থান দেব না আমরা। যদি দালালি করতে পেয়ে গেছি বিজেপি জয়েন করার আগে, তাহলে হাত পা মেরে ভেঙে সরকার করে দেব। কংগ্রেস তোমাদের মতো চামচাদের নিয়ে আমরা কংগ্রেসের নেতাগিরি করি না। কংগ্রেসের সংগঠন রয়েছে, কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছে, কংগ্রেস সংগঠনে কংগ্রেসের নেতা বানায়। চামচাদেরকে বলছি, আবারও যদি কেউ চামচাগিরি করতে ইচ্ছা, তারা অতি সত্ত্বর যাতে পার্টি ছেড়ে যায়। হাসপাতাল নিয়ে সুখবর শোনালেন বিধায়ক কৌশিক রায়। বাজেট আলোচনায় অংশ নিয়ে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করছেন বিজেপি বিধায়ক কৌশিক রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অসম 5টি সেরা রাজ্যের অন্যতম নয়, বরং অসমই সেরা রাজ্য হতে চলেছে বলে মনে হচ্ছে। তাছাড়া আগামী মাসে শিলচর ক্যান্সার হাসপাতাল উদ্বোধন হওয়ার পাশাপাশি শিলচর মেডিকেল কলেজে 2000 বিছানা যুক্ত সুপার স্পেশালিটি হাসপাতাল শীঘ্রই গড়ে উঠবে। শ্রীমতী অজন্তা নায়ক মহাশয়কে ধন্যবাদ জানাই যে আসামকে যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2047 সালে ভারতবর্ষকে আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, ঠিক সেভাবে আসামকে আত্মনির্ভর আসাম এবং বিকশিত আসাম করার লক্ষ্যে এই বাজেটে যে বাজেট পেশ করা হয়েছে এটাতে প্রতিফলন দেখা গেছে। অনেক বিরোধী বিধায়করা বলেছেন যে এটা নির্বাচনমুখী বাজেট, নির্বাচন কেন্দ্রিক বাজেট, কিন্তু আমি মনে করি যে এটা আসামকে এক উন্নতশীল রাজ্যে পরিণত করার একটা বাজেট এবং এই বাজেটে কোনো কর বৃদ্ধি না করে 1,43,605 কোটি টাকার বাজেট মাননীয় বিত্তমন্ত্রী মহাশয়া দাখিল করেছেন। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই বাজেটে আমার বক্তব্য প্রারম্ভ করার পূর্বে আমি আসাম সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই যে গত 22 জানুয়ারিতে কোটি কোটি সনাতনী লোকের যে একটা রাম মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে, আর সেই প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা লক্ষ্য করতে পারছি যে সবাই সেই রাম মন্দির দর্শন করার জন্য সমস্ত ভারতবর্ষ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন এবং আসাম সরকার পুণ্যতীর্থ যোজনার অধীনে আসামের 25,000 সনাতনী লোকদেরকে আগামী দিনে সেই রাম মন্দির দর্শন করার জন্য 25 কোটি টাকা এখানে বরাদ্দ করেছেন এবং আমি মনে করি এই বাজেটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সিদ্ধান্ত আসাম সরকার নিয়েছে, জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যে আসামে প্রায় 8টা মেডিকেল কলেজ ফাংশনিং আছে, অনেকগুলা মেডিকেল কলেজের কাজ আজকের দিনে চলছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এক সময় কয়েকদিন আগে এখানে আলোচনা হয়েছে করিমগঞ্জ মেডিকেল কলেজের দাবি নিয়ে কি অবস্থা হয়েছিল এবং আজকের দিনে আমরা দেখছি যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুয়াহাটিতে এসে করিমগঞ্জ মেডিকেল কলেজের জন্য 570 কোটি টাকা শিলান্যাস করেছেন এবং এটা বরাক উপত্যকায় দ্বিতীয় মেডিকেল কলেজের কাজ উনি করেছেন, যেন আমি আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা শিলচর মেডিকেল কলেজ আমরা জানি যে অনেক পুরনো শিলচর মেডিকেল কলেজ, কিন্তু শিলচর মেডিকেল কলেজে পরিকাঠামো যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেই ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ ছিল। একটা সময় ছিল যে শিলচর মেডিকেল কলেজে মাত্র 20টি সিট ছিল, 20টি বেড ছিল আইসিইউর জন্য। আজকের দিনে প্রায় 300+ আইসিইউ বেড শিলচর মেডিকেল কলেজে হয়েছে। আর শিলচর মেডিকেল কলেজে আজকের দিনে 1350টি বেড আছে। আসাম সরকার নতুনভাবে যে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনার মাধ্যমে আজকের দিনে আসাম শিলচর মেডিকেল কলেজে নতুনভাবে 500 বেডের আরও সেখানে ইমার্জেন্সি হসপিটাল সেটার কাজ চলছে, প্রায় 70% কাজ সম্পূর্ণ হয়েছে। নতুনভাবে সুপার স্পেশালিটির জন্য কাজ G+6 বিল্ডিংয়ের কাজ ইতিমধ্যে আসাম সরকার শুরু করেছে, যেখানে এই সম্পূর্ণ হয়ে গেলে শিলচর মেডিকেল কলেজেও আমরা বলতে পারি যে 2000+ সিট ক্যাপাসিটি বেডের বেশি শিলচর মেডিকেল কলেজ হবে। টাটার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের আসামে যেভাবে ক্যান্সার হসপিটালের কাজগুলি শুরু হয়েছে, প্রায় 8টি ক্যান্সার হসপিটাল ফাংশনিং হয়েছে। শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে যে ক্যান্সার হসপিটালের কাজ করছে প্রায় সম্পূর্ণ হওয়ার পথে এবং এই মাসের মধ্যে আমি আশা করছি যে শিলচরে কাছে ক্যান্সার হসপিটাল যেটা নতুন ক্যান্সার হসপিটাল যেটা নির্মাণ হয়েছে সেটারও কাজ শুরু হবে। আমি বলতে চাই এখানে যে আমি যে বিধানসভা লক্ষ্মীপুর থেকে আমি বিধায়ক নির্বাচিত হয়ে এসেছি, সেখানে আসাম সরকারও এবার নতুনভাবে হসপিটাল যেটা 1992-তে সাবডিভিশন হয়েছিল, কিন্তু সেখানে কোনো আজ পর্যন্ত সাবডিভিশন হসপিটাল হওয়া তো দূরের কথা, কোনো হসপিটালের পরিষেবাই ছিল না। আজকের দিনে আসাম সরকার 119 কোটি টাকা দিয়েছেন যে লক্ষ্মীপুরের নতুন ডিস্ট্রিক্ট হসপিটাল নির্মাণ করার জন্য। এই জন্য আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মহাশয় মুখ্যমন্ত্রী আবাসের কথা এখানে ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রী আবাসের মাধ্যমে 1,30,000 নতুন আবাস নির্মাণ করার জন্য আসাম সরকার যে টার্গেট নিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার জন্য
চা বাগানের লোকদের জন্য আলাদাভাবে যে ব্যবস্থা করা হয়েছে, প্রায় 13,000 গৃহ মুখ্যমন্ত্রী আবাস চা বাগান এলাকাতে হবে। আমার যে বিধানসভা সেখানে চা বাগান অধ্যুষিত, সেই জন্য যে চা বাগান অঞ্চলে যে আসাম সরকার যেভাবে কাজ শুরু করেছে, যেভাবে জগন্নাথ মন্দির স্কিল সেন্টার নির্মাণ করা, যেভাবে স্কুল নির্মাণ করা, মডেল স্কুল নির্মাণ করা, ঠিক সেভাবে আঙ্গনবাড়ি প্রত্যেকটি চা বাগানে মডেল আঙ্গনবাড়ি তৈরি করা, প্রত্যেকটি চা বাগানে এই মুখ্যমন্ত্রী আবাস নির্মাণ করা। আমি মনে করি যে এই বাজেট আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী 10 মে 2021 সালে যখন শপথ গ্রহণ করেছিলেন, উনি বলেছিলেন যে আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে নিয়ে যাওয়া। কিন্তু আমি দেখছি যে বিগত 3 বছরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার নেতৃত্বাধীন আসাম সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, আসাম ভারতবর্ষের 5 রাজ্য নয়, আসাম ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজ্যে পরিণত হবে বলে আমি আশা রাখছি। এবং এই বাজেট যেভাবে পেশ করা হয়েছে, আসামকে এগিয়ে নেওয়ার বাজেট, আসামকে বিকশিত আসাম, আত্মনির্ভর আসাম করার যে বাজেট, এই বাজেটকে আমি ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় শ্রীরাম। শিলচর প্রেস ক্লাবের 55তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সভাপতি বিজয় কৃষ্ণনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল বরাক উপত্যকার রাজনৈতিক নেতৃত্ব, দিল্লি দিশপুরে গুরুত্ব রয়েছে কতটুকু। এই ব্যাপারে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। জীবন পূর্ণ করো তার বক্তব্য উপস্থাপন করলেন। আমাদের এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব এবং লেখক শ্রী আব্দুর রহমান লস্কর সাহেব এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শ্রী চন্দন শর্মা মহাশয়। তাকে আমরা দুজনকে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবারে আমরা আলোচনা প্রসঙ্গে শ্রী অশোক বৌদ্ধ মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি যে আজকের যে আলোচনার বিষয় এ নিয়ে একটা সময়ের মধ্যে পরম্পরার মধ্য দিয়ে আমরা আমাদের নিজস্ব জমিতে আমরা আমাদের অফিস তৈরি করতে সক্ষম হয়েছিলাম। এবং এটা করতে গিয়ে যাদের সহযোগিতা পেয়েছিলাম, আমার সহযোগী হিসাবে এটার দেখাশোনা ব্যাপারে যারা দায়িত্ব পালন করেছিলেন সেই সময়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে মঞ্জুরুল ইসলাম খান, প্রান্তীয় সমাচার পত্রিকার সঙ্গে সে যুক্ত ছিল। আসলে তারা ঢাকার লোক, সে কিছুদিন পরে ঢাকায় চলে গিয়েছিল, যদিও শিলচরেই তার জন্ম। তৈমুরাজা চৌধুরী ছিল আমার সঙ্গে, এই ধরনের বিশিষ্ট জনরা। এবং এই ঘর তৈরিতে এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। একবারের এই সাধারণ সভায় আমি বলেছিলাম যে আগামী যে সভাটা হবে সেটা হবে আমাদের নিজস্ব ঘরে। সেই হিসাবে 1 বছরের মধ্যে এটা আমরা তৈরি করতে সক্ষম। করিমগঞ্জে আজ জমকালো ভাবে শুরু হলো বরাক ধামাইল উৎসব 2024। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চর সহযোগিতায় জেলা গ্রন্থাগারে অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজন করেছে, যেখানে করিমগঞ্জ জেলার সর্বস্তরের ধামাইল দল অংশগ্রহণ করেছিল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক অভিজিৎ দেব লস্কর, করিমগঞ্জ পুরসভা বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্র দেব সহ অন্যান্যরা এবং ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায়। জমকালো সংঘর্ষের পর বিভিন্ন দলের মধ্যে নৃত্যালয় ডান্স একাডেমি প্রথম, নৃত্য সঙ্গম দ্বিতীয় এবং নূপুর নৃত্যালয় তৃতীয় স্থান অর্জন করে। আগামী 25শে ফেব্রুয়ারি শিলচরে মেগা ফাইনালে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পায়। প্রথম অধিকার দেওয়া হয়েছে, অধিকার করেছিলেন ওদের জন্য একটি জুড়ে হাততালি জবাই দেন। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসি ও বরাক সাংস্কৃতিক প্রেমী মঞ্চের যৌথ উদ্যোগে
এবং করিমগঞ্জ থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করেছে নেতাজি স্পোর্টিং ক্লাব। আমরা আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরি করিমগঞ্জে ধামাইল উৎসব 2024-এর সূচনা করেছি, যেটা আজকে যেহেতু করিমগঞ্জ হয়েছে, আগামী 18 তারিখ হাইলাকান্দি হবে এবং আগামী 24 ফেব্রুয়ারি শিলচর হবে। এই 3 জায়গা থেকে যারা বিজয়ী হবে, 1st, 2nd, 3rd, 4th, 5th, ওদেরকে নিয়ে 25 ফেব্রুয়ারি আমরা শিলচরে চিলড্রেন্স পার্কে একটা মেগা ফাইনাল করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ধামাইলকে প্রমোট করা, আমাদের বরাকের সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আজকে করিমগঞ্জে যেভাবে আমরা উৎসাহ দেখেছি, যেভাবে উদ্যমের সাথে উঠে এসেছে মহিলারা, আমরা আশাবাদী যে এই যে উৎসব আমরা আয়োজন করেছি এটা শেষ অবধি একটা ধামাকা রূপ নেবে এবং ভালোভাবে আয়োজন করতে পারবো। এবং আমরা করিমগঞ্জবাসীকে ধন্যবাদ জানাচ্ছি ওদের সহযোগিতার জন্য। ইয়াসি এবং বরাক সংস্কৃতিপ্রেমী মঞ্চ এগিয়ে যাচ্ছে যে বরাক লেভেলে করার পরে আগামীতে আরও বড় আকারের কিছু করা যায় কিনা সেদিকে আমরা তাকিয়ে আছি। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের সাথে কাছাড়ের বিভিন্ন শিল্প ও গ্রামীণ ধর্মঘটে সামিল হলেন শ্রমিক, কর্মচারী ও কৃষকরা। এই উপলক্ষে আজ কাছাড়ের 3টি স্থানে পথ অবরোধ করলেন শ্রমিক কৃষক যৌথ মঞ্চ। কালাইন ভাগা ও শ্রীকোনায় জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছিলেন হাজার হাজার শ্রমিক কৃষক। আগামীকাল 16 ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক সংগঠন এবং গ্রামীণ ক্ষেত্রে ধর্মঘটে সামিল হচ্ছেন কৃষকরাও। আসামের মাধ্যমিক পরীক্ষা 16 তারিখ আরম্ভ হচ্ছে, তাই আসামে আজ এই কর্মসূচি পালন করা হলো। প্রশাসনে আপনারা অনুরোধ করছেন যে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে বেশি সময় আটকানি যায় না। আমরা যে করছি এটা, আমরা এখন এইদিকে আমরা রাস্তার ওই সাইডে যে মুখে আমরা এইদিকে মেইন রোডটা আমরা কিছুটা সারিয়ে দিব, ঠিক আছে? এই রাস্তাটা সারিয়ে আমরা থাকবো, থাকিয়ে তারপরে আমরা প্রোগ্রাম শেষ করছি। আজকে সমস্ত জায়গাতে এই প্রোগ্রাম হওয়ার আপনারা জানেন যে যারা প্রকল্প ভিত্তিক কর্মচারী, তারা সরকারি কর্মচারীর স্বীকৃতি, তারা ন্যূনতম বেতন, মিড ডে মিল ওয়ার্কাররা তারা ন্যূনতম বেতন, নির্মাণ শ্রমিক যারা, তার যে আইনি স্বীকৃতি, তারা সামাজিক স্বীকৃতি, এইগুলি সমস্ত কিছু বজায় রাখা, এই সমস্ত জিনিসপত্রের দাম কমানি, এই সমস্ত কিছু দাবি লইয়া আগামীকালকে সারা দেশে ধর্মঘট হইব। যেহেতু আগামীকালকে ম্যাট্রিক পরীক্ষা শুরু হয়, তার লেগে আসামে আমরা আজকে 15 তারিখে বিভিন্ন শিল্পে ধর্মঘট, ব্যাংক, এলআইসি সব আজকে বন্ধ। আর আপনার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিছি 3টা জায়গাতে পথ অবরোধ করা, কালাইন, শালচাপড়া আর ওইদিকে ধলাই, 3টা জায়গাতে পথ অবরোধ হইব। আমরা টোকেন, আমরা প্রোটেস্ট জানাইছি। শিলচরের প্রেমতলা সংলগ্ন গোলদিঘি মলের পাশে বুধবার পুলওয়ামা শহীদদের স্মরণ করল শহরের উদীয়মান কিছু যুবকরা। এদিন অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি জ্বালানোর পাশাপাশি শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন তারা। যুবকরা জমায়েত হয়ে হাতে কালো পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে গোটা এলাকা উত্তাল করে তোলেন। বর্তমান সরকার সন্ত্রাসবাদ দমনে যে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে তা ভূয়সী প্রশংসা করছে।
আজকে খুব দুঃখের দিন আমাদের দেশের জন্য। আজকের এই দিনে 14ই ফেব্রুয়ারি আমাদের পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল, আমাদের যে শহীদরা শহীদ হয়েছেন, তার জন্য আজকে আমরা এই দিনটাকে স্মরণ করতে, স্মরণীয় রাখতে আজকে আমরা প্রেমতলাতে আমরা কিছু যুবক মিলে আজকে প্রেমতলাতে আমরা ওনার শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করেছি। আর আমরা বিশ্বাস রাখি বর্তমানে যে সরকার যেভাবে এখন মানে সন্ত্রাসবাদীদেরকে দূর করছেন, আমরা দৃঢ় বিশ্বাস যে উনি আরো এইভাবে আমাদের সরকার কাজ করে যাবেন, এইভাবে যেন আর মায়ের বুক খালি না হয়, আর আমাদের বীর সৈনিকদের যেন জীবন যেন এইভাবে ওনারা প্রাণ যেন হারাতে না চান। এই জন্য আজকে আমি রাধা মাধব কলেজ আইকিউএসির উদ্যোগে ও আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির সহযোগিতায় বৃহস্পতিবার রাধা মাধব কলেজ প্রেক্ষাগৃহে কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপর আলোচনা তথা মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমের অধীনে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশের উপর আলোকপাত করা সহ পড়ুয়াদের মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়, যা পরিচালনা করেন ডাউনটাউন ইউনিভার্সিটি থেকে আগত কর্মকর্তারা। এতে কলেজের 4 শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছি, যেটার আন্ডারে আমরা একটা কাউন্সিলিং সেশন করেছি এবং কেরিয়ারের উপরে একটা কাউন্সিলিং করেছি। তাছাড়া একটা সাইকোমেট্রিক টেস্ট হয়েছে স্টুডেন্টসদের, যেটা করেছেন আমাদের আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি থেকে যারা অফিসিয়ালসরা এসেছেন, ওরা এই প্রোগ্রামটা কন্ডাক্ট করেছেন। আমি ওদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, আজকে ওরা এসে আমাদের কলেজে এই প্রোগ্রামটা করেছেন। আমি এটাও জানাতে চাই যে ওদের সাথে আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির সাথে আমাদের একটা MOU সাইন হয়েছিল 2023-তে, ওটার প্রেক্ষিতেই আজকের এই প্রোগ্রামটা কন্ডাক্ট করা হয়েছে। আমি আমাদের প্রিন্সিপাল স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে সব রকমের সহযোগিতা করেছেন। আর স্টুডেন্টসরা খুব ভালো রেসপন্স করেছে, খুব অনেক অ্যাটেন্ডেন্সটা খুব ভালো ছিল, স্টুডেন্টসরা খুব বেনিফিটেড হয়েছে এই প্রোগ্রামটা। আগামীতেও আমাদের এই মোড় আন্ডারে আমাদের আরও অনেক রকমের প্রোগ্রাম চলতে থাকবে আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির সাথে। ধন্যবাদ। অরুণ চৌধুরী, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি থেকে এসেছি। আজকে এখানে আসলাম গত বছর যে 2023-এর মধ্যে একটা MOU সাইন হয়েছিল আমাদের ইউনিভার্সিটি অ্যান্ড রাধা মাধব কলেজের সাথে। তো ওটাই কন্টিনিউশনে একটা সেশন ছিল, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল সেশন আর সাইকোমেট্রিক টেস্ট। সেশনটা খুবই ভালো গেল, রেসপন্স খুবই ভালো ছিল, আর স্টুডেন্টসের ইগারনেস টু লার্নটা খুব ভালো ছিল। সো গোয়িং ফরওয়ার্ড আরও ভালো ভালো সেশনস হবে। অ্যান্ড ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ রাধা মাধব কলেজ for this opportunity and trust and belief. Thank you. এই প্রোগ্রাম থেকে স্টুডেন্টরা বেনিফিট হবে। ফার্স্ট অফ অল তারা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারবে, নিজের স্ট্রেংথ উইকনেস জানতে পারবে। কেন যতক্ষণ না নিজের স্ট্রেংথ উইকনেস জানছে, রাইট প্রোফাইল রাইট ডোমেইন সিলেক্ট করতে পারবে না। বা ক্যারিয়ার প্ল্যান করার জন্য আমার যদি স্ট্রেংথ কমিউনিকেশন সে এক্সাম্পল, আমি যদি অন্য একটা ডোমেইন সিলেক্ট করি কোনো ফায়দা হবে না। তো নিজের রাইট প্রোফাইল সিলেক্ট করার জন্য, রাইট ডোমেইন সিলেক্ট করার জন্য এই ধরনের সেশনসগুলো খুবই দরকার। শিলচরের সঙ্গীত চক্রের 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 25শে ফেব্রুয়ারি শিলচর বঙ্গভবনের অডিটোরিয়ামে গৌরবময় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন আয়োজন করা হবে। বিকেল 4টে থেকে শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। বৃহস্পতিবার শিলচর ইলোরা হেরিটেজ অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সঙ্গীত চক্রের সভাপতি পণ্ডিত নিলয় কান্তি দত্ত, সাধারণ সম্পাদক শ্যামলী গড় ভাওয়াল সহ সম্পাদক জয়দীপ নাথ এই কথা জানান। 1970 সালের কথা, আমাদের আগের প্রজন্মের কিছু বিশিষ্ট গণ্যমান্য সঙ্গীত শিল্পী এবং ব্যক্তিত্বরা এক বিশেষ সভায় সঙ্গীত বিদ্যালয়ে মিলিত হন। ওনাদের মধ্যে সেই সভার কনভেনার ছিলেন আমাদের সঙ্গীত চক্রের প্রাণ পুরুষ শ্রদ্ধেয় ধীরেন্দ্রলাল নাথ, এবং সেই সভাতে রামচন্দ্র ভট্টাচার্য, তারপর লাহিড়ী শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে সেদিনের আমাদের সঙ্গীত চক্রের যাত্রা শুরু হয়েছিল। এবং সেই যাত্রা 1970 থেকে এখনো চলছে। আমাদের সঙ্গীত চক্রের যেটা মেইন উদ্দেশ্য নিয়ে ক্লাসিক্যাল মিউজিকের প্রচার প্রসার, স্থানীয় যারা দুস্থ শিল্পী আছে তাদেরকে কিছুটা মানে যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানো, সাহায্য করা,
এবং লোকাল ট্যালেন্ট যারা আছে তাদেরকে তুলে ধরা। সেই হিসাবে আমরা জানি না কতটুকু করতে পেরেছি, সেটা আপনারা বিচার করবেন, কিন্তু আমরা সেই ধরে আমরা করে যাচ্ছি এত বছর থেকে। এই বছর আমরা লোকাল ট্যালেন্ট আশিস বক্সিকে আমরা দিয়েছি, স্থান দিয়েছি। গতবার আমরা দিয়েছিলাম প্রদ্যুম্ন সিং। এরকম আমরা শিশু কনফারেন্স, কোভিডের আগে শিশু কনফারেন্স করেছি, কিশোর সঙ্গীত কিশোর কনফারেন্স করেছি। এইভাবে আমরা প্রচার প্রসারের চেষ্টা চালিয়ে যাচ্ছি শাস্ত্রীয় সঙ্গীতে। এবং 1970 থেকে যেটা শুরু হয়েছিল, আজকে আমাদের 54th বার্ষিক অ্যানিভার্সারি 54th অ্যানিভার্সারি প্রোগ্রাম এই বছর আমরা করতে চলেছি। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সুদেন্দু পাল মেমোরিয়াল প্রাইজ মানি সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে মর্নিং ক্লাবকে 7 রানে হারিয়ে মালুক্রাম ক্লাব জয়ী হয়। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।